নমস্কার সকলকে। আজকে এমবিএ এর ক্লাসে আমরা আলোচনা করব কর্পোরেট ও বিভাগীয় কৌশলগত পরিকল্পনা, কর্পোরেট অ্যান্ড ডিভিশনাল স্ট্র্যাটেজিক প্ল্যানিং। তাহলে আজকের ব্লগে আমরা কি আলোচনা করব? কর্পোরেট ও বিভাগীয় কৌশলগত পরিকল্পনা কি এবং তার ব্যাখ্যা কিভাবে করতে পারেন, কর্পোরেট মিশন কি তা বলতে কি বোঝায়, কৌশলগত ব্যবসায় একক প্রতিষ্ঠা সম্পর্কে কি বিবরণ দিতে পারবেন, কৌশলগত ব্যবসায় এককে সম্পদ নিয়োগ সম্পর্কে বর্ণনা দিতে পারবেন এবং প্রবৃত্তি সুযোগ এবং পরিমাপ বিষয়ে বলতে পারবেন। বিশ্বায়ন, মুক্ত বাজার, অর্থনীতি ও প্রযুক্তি পরিবেশের কারণে বৃহদায়তন প্রতিষ্ঠানের প্রভাব ক্রমাগত বাড়ছে। ফলে ব্যবসার জগতে প্রতিযোগিতার পরিমাণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই বাজারে প্রতিষ্ঠানগুলো টিকে থাকার জন্য ক্রেতাদের সাথে সম্পর্ক তৈরি করে তাদেরকে দীর্ঘদিন ধরে রাখার চেষ্টা করছে এবং সাথে সাথে নতুন নতুন ক্রেতা সংগ্রহের চেষ্টাও করছে। এই কাজগুলোর জন্য বিপণনকারীকে নিত্য নতুন কৌশলগত পরিকল্পনা গ্রহণ করতে হয়, তার দক্ষতার সঙ্গে তা বাস্তবায়নও করতে হয়। তো এই ব্লগে কৌশলগত পরিকল্পনা প্রক্রিয়ার প্রথম পর্যায়ে কর্পোরেট ও বিভাগীয় কৌশলগত পরিকল্পনা নিয়ে আমি আলোচনা করব এবং পরবর্তী অংশে বা পরবর্তী পাঠে আমি কৌশলগত পরিকল্পনা প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ের ব্যবসার একক কৌশলগত পরিকল্পনা নিয়ে আলোচনা করব। তাহলে আসুন আমরা আলোচনা করি প্রথমে কর্পোরেট ও বিভাগীয় কৌশলগত পরিকল্পনা। কর্পোরেট এবং ডিভিশনাল স্ট্র্যাটেজিক প্ল্যানিং বলতে আমরা কি বুঝি? প্রাতিষ্ঠানিক ও বিভাগীয় কৌশলগত পরিকল্পনায় কর্পোরেট মিশন অনুযায়ী নীতি কৌশল এবং উদ্দেশ্য নির্ধারণ করে একটি কাঠামো গঠন করা হয়, যার মাধ্যমে বিভিন্ন বিভাগ এবং ব্যবসায় ইউনিট তাদের নিজস্ব পরিকল্পনা তৈরি করে। কর্পোরেট বলতে একটি প্রতিষ্ঠানের প্রধান অফিসকে বোঝায়। কর্পোরেট হেডকোয়ার্টার্স 4 ধরনের পরিকল্পনা প্রণয়নের কার্যাবলী সম্পন্ন করে। সেগুলি হলো কর্পোরেট মিশন সংজ্ঞায়িতকরণ, কৌশলগত ব্যবসায় প্রতিষ্ঠা, প্রত্যেক কৌশলগত ব্যবসার এককে সম্পদ বরাদ্দকরণ এবং প্রবৃত্তির সুযোগ সমূহ নির্ধারণ। কর্পোরেট মিশন সংজ্ঞায়িতকরণ, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। দ্য ডিফাইনিং কর্পোরেট মিশন। কর্পোরেট হেডকোয়ার্টার্সের গুরুত্বপূর্ণ কাজ হলো মিশনের সংজ্ঞা নির্ধারণ করা। মিশন হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের উদ্দেশ্যের আনুষ্ঠানিক বিবৃতি, যা ব্যবস্থাপককে সিদ্ধান্ত গ্রহণের দিক নির্দেশনা প্রদান করে। বৃহত্তর পরিবেশে কোম্পানি কি করতে চায় তার আনুষ্ঠানিক বিবৃতিকে মিশন বিবৃতি বা মিশন স্টেটমেন্ট বলা হয়। সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রতিটি প্রতিষ্ঠানকে নতুনভাবে মিশন তৈরি করতে হয়। মিশন নির্ধারণের ক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানের জানা প্রয়োজন যে তাদের ব্যবসায় কি ক্রেতা, কে ক্রেতা, ক্রেতার নিকট ও ব্যবসার মূল্য কতটুকু, ব্যবসায়িক ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যৎ কি হওয়া উচিত ইত্যাদি। এসব প্রশ্নের উত্তর জানা হলে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য মিশন সংজ্ঞায়িত করা অনেক সহজ হয়। যে কোনো সুস্পষ্ট, নিশ্চিন্ত বা সুনিশ্চিন্ত মিশন বিবৃতি অবশ্যই ব্যবস্থাপক, কর্মী, ক্ষেত্র বিশেষে ক্রেতাদের সাথে নিয়ে সহযোগিতামূলক মনোভাব রেখে নির্ধারিত করা হয় এবং এর মাধ্যমে সামষ্টিক উদ্দেশ্য, নির্দেশনা ও সুযোগ প্রকাশ পায়। ভালো মিশন বিবৃতির
5টি প্রধান বৈশিষ্ট্য রয়েছে। প্রথম হচ্ছে সীমিত সংখ্যক লক্ষ্যের প্রতি আলোকপাত করা হয়। সেকেন্ড হচ্ছে প্রতিষ্ঠানের প্রধান প্রধান নীতি এবং ভ্যালুর উপর গুরুত্ব আরোপ করা হয়। থার্ড পয়েন্ট ইজ প্রধান প্রতিযোগিতামূলক বলয় বা ক্ষেত্র নির্ধারণ করা, যার মধ্যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হবে। ফোর্থ পয়েন্ট দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি গ্রহণ। এবং দ্য লাস্ট নট দ্য লিস্ট, ফিফথ পয়েন্ট ইজ সংক্ষিপ্ত, স্মরণীয় এবং অর্থপূর্ণ হওয়া প্রয়োজন। তো কি বুঝলাম? ইংরেজিতে বলতে গেলে আওয়ার মিশন ইজ টু এম্পাওয়ার পিপল and communities in situations of poverty, illiteracy, disease, social injustice. Our intervention aim to achieve large-scale positive changes through economic and social programs that enable men and women to realize their potential. We want to be the world-class food products manufacturer and ensure intrinsic quality products and customer services with state-of-the-art technology and motivated employees also. এইবারে আসি আলোচনায় নেক্সট কৌশলগত ব্যবসায় একক প্রতিষ্ঠা, এস্টাবলিশিং স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটি বলতে আমরা কি বুঝি? বেশিরভাগ প্রতিষ্ঠান বা কোম্পানি একক অধিক পণ্য এবং সেবা দিয়ে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে। কৌশলগত ব্যবসায় একক বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের একক কোনো পণ্য হতে পারে বা একক পণ্য সারি বা একক বিভাগ অথবা সমগ্র কোম্পানিকে বোঝায়, যার পৃথক মিশন এবং উদ্দেশ্য থাকে এবং তা অর্জনের জন্য স্বাধীন পরিকল্পনা গ্রহণ। একটি কৌশলগত ব্যবসায় এককের নিম্নলিখিত বৈশিষ্ট্য আছে, যেটা আমি বলছি এখন। এটি একটি একক ব্যবসায় বা কতগুলো সম্পর্কযুক্ত ব্যবসার সমষ্টি বা প্রতিষ্ঠানের অন্যান্য ব্যবসায় পরিকল্পনা থেকে পৃথক। এর নিজস্ব প্রতিযোগী থাকে। আমি কি নিয়ে বলছি? কৌশলগত ব্যবসায় একক প্রতিষ্ঠা, এস্টাবলিশিং স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট। এর কৌশলগত পরিকল্পনা মুনাফা কার্যগ্রহণ এবং মুনাফার ওপর প্রভাব ফেলতে পারে এমন উপাদানের নিয়ন্ত্রণের জন্য একজন ব্যবস্থাপক থাকে। উদাহরণস্বরূপ স্কোয়ার ফুট অ্যান্ড বেভারেজের অধীনে রাঁধুনি, বিভিন্ন রকম রুচি, চাষি, বিভিন্ন পৃথক ব্যবসায় একক থাকে। কৌশলগত ব্যবসায় একক নির্ধারণের মাধ্যমে প্রতিটি এককের জন্য পৃথক কৌশল অবলম্বন করা হয় এবং প্রতিটি ব্যবসায় এককের জন্য প্রয়োজনীয় অর্থায়ন প্রয়োজন। এরপরে আমি আলোচনা করব কৌশলগত ব্যবসায় এককের সম্পদ নিয়োগ, অ্যাসাইনিং রিসোর্সেস টু স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট। কৌশলগত ব্যবসায় একক নির্ধারণ করার পর প্রতিটি কৌশলগত ব্যবসায় এককের আকর্ষণীয়তা ও শক্তি মূল্যায়নের মাধ্যমে প্রতিষ্ঠান তাদের জন্য প্রয়োজনীয় সম্পদ বরাদ্দ করে। কৌশলগত ব্যবসায় একক মূল্যায়নের জন্য দুটি জনপ্রিয় অ্যাপ্রোচ বা উপায় হলো, এক হচ্ছে বোস্টন কনসাল্টিং গ্রুপ অ্যান্ড অ্যাপ্রোচ এবং জেনারেল ইলেকট্রিক অ্যাপ্রোচ। এখানে শুধুমাত্র বোস্টন কনসাল্টিং গ্রুপ অ্যাপ্রোচ বা বিসিজি আমি আলোচনা করছি। তাহলে বোস্টন কনসাল্টিং গ্রুপ অ্যাপ্রোচ কৌশলগত ব্যবসায় একক মূল্যের বা মূল্যায়নের জন্য শীর্ষস্থানীয় ব্যবস্থাপনা উপদেষ্টা ফার্ম বোস্টন কনসাল্টিং গ্রুপ প্রবৃত্তি শেয়ার ম্যাট্রিক্স
গ্রোথ শেয়ার ম্যাট্রিক্স তৈরি করেছে, যেখানে বাজার প্রবৃদ্ধির হার, মার্কেট গ্রোথ ও তুলনামূলক বাজার অংশ, রিলেটিভ মার্কেট শেয়ার বিষয় দুটি বিবেচনা করা হয়েছে। স্টার্স উচ্চ প্রবৃদ্ধি ও উচ্চ বাজার অংশ সম্পন্ন ব্যবসায় একক বা পণ্য সমূহকে স্টার্স বলে। এই ধরনের বা স্টার্স বলে এই ধরনের ব্যবসা এককের বাজার প্রবৃদ্ধি সংরক্ষণ, প্রতিযোগীদের আক্রমণ ঠেকানো, কোম্পানির জন্য ব্যাপক বিনিয়োগ প্রয়োজন। অবশ্য সকল ব্যবসায়ের প্রবৃদ্ধি এক সময় কমে আসে এবং তখন এরা ক্যাশ কাউজ এ পরিণত হয়। এর এখন আলোচনা করব ক্যাশ কাউজ, যেটা বললাম একটু আগে। প্রবৃদ্ধি ও উচ্চ বাজার অংশ সম্পন্ন ব্যবসায় বা পণ্যকে ক্যাশ কাউজ বলে। এই সকল ব্যবসায় এককে উচ্চ এবং অল্প বিনিময় করে বাজার ধরা হয়। এই সকল ব্যবসায় একক এবং পণ্য হতে প্রতিষ্ঠানের প্রচুর অর্থ অর্জিত হয়, যা দিয়ে বিভিন্ন খরচ, দেনা পরিশোধ ও অন্যান্য ব্যবসায় এককে বিনিয়োগ করা সম্ভব হয়। তাহলে কোশ্চেন মার্কস নিয়ে আলোচনা করব। উচ্চ বাজার প্রবৃদ্ধি, নিম্ন তুলনামূলক বাজার অংশ, সমসম্পন্ন ব্যবসা বা পণ্য সমূহকে কোশ্চেন মার্ক বলা হয়। এ সকল ব্যবসায় এককের বাজার অংশ বৃদ্ধির জন্য প্রচুর টাকা বিনিয়োগ করতে হয়। প্রতিষ্ঠানকে বিবেচনা করতে হয় কোনো কোশ্চেন মার্কস ব্যবসায় এককে স্টার রূপান্তর করা যাবে। এবারে বলবো ডগস, বাজার প্রবৃদ্ধি ও নিম্ন বাজার অংশ সম্পন্ন ব্যবসায় বা পণ্য সমূহকে ডগস বলে। এ ধরনের ব্যবসায় হতে অর্জিত আয় খুবই সামান্য থাকে এবং নিজেকে টিকিয়ে রাখার জন্য ব্যয় করতে হয় বা ব্যয় হতে হয়। এই কারণে এই ধরনের ব্যবসায় একক এবং পণ্য পরিহারযোগ্য বলে বিবেচিত হয়। কৌশলগত ব্যবসায় এককের অবস্থান জানার পর তিনটি কৌশলগত ব্যবসায় এককের জন্য কৌশল এবং অর্থ পরিকল্পনা নির্ধারণ করা হয়। কৌশলগত ব্যবসায় এককগুলোর জন্য 4 ধরনের কৌশল গ্রহণ করা হয়। সেগুলো কি কি? বাজার শেয়ার গঠন ও বৃদ্ধি, বিল্ডিং মার্কেট শেয়ার। কোনো ব্যবসায় আর্থিক বিনিয়োগের মাধ্যমে বাজার বৃদ্ধি কৌশলকে বাজার গঠন বা বৃদ্ধি বলা হয়ে থাকে। কোশ্চেন মার্ক এবং স্টার্স ঘরে অবস্থিত সম্ভাবনাময় ব্যবসাগুলোর জন্য এই ধরনের কৌশল গ্রহণ করা হয়। ধরে রাখা, হোল্ডিং, কোনো ব্যবসায় যে পরিমাণ অর্থ প্রয়োজন সেই পরিমাণ অর্থ বিনিয়োগের কৌশলকে বাজার ধরে রাখা কৌশল বলা হয়। ক্যাশ কাউজ এবং অবস্থানকারী ব্যবসায় একক বা পণ্যের ক্ষেত্রে এই কৌশল গ্রহণ করা হয়। তুলে নেওয়া, হারভেস্টিং, দীর্ঘমেয়াদী ফলাফল বিবেচনা না করে স্বল্প মেয়াদে কোনো ব্যবসা হতে যত বেশি সম্ভব নগদ টাকা তুলে নেওয়ার কৌশলকে তুলে নেওয়া বলা হয় বা হারভেস্টিং বলা হয়। বিশেষ করে দুর্বল ক্যাশ কাউজ, সম্ভাবনাহীন কোশ্চেন মার্কস এবং ডগসে অবস্থানকারী ব্যবসায় একক বা পণ্যের জন্য এই কৌশল গ্রহণ করা হয়ে থাকে। এখন বলবো পরিত্যাগ এবং তরলীকরণ, ডাইভেস্টিং। কোনো ব্যবসায় বন্ধ বা বিক্রির মাধ্যমে পুঁজি প্রত্যাহার করে নেওয়ার কৌশলকে তরলীকরণ, লিকুইডেশন অথবা পরিত্যাগ বা ডাইভেস্টিং বলে। কোশ্চেন মার্ক এবং ডগস এ অবস্থানকারী ব্যবসায় একক বা পণ্যের ক্ষেত্রে এই ধরনের কৌশল গ্রহণ করা হয়। সময়ের পরিবর্তনের সাথে সাথে কৌশলগত ব্যবসায় এককগুলোর অবস্থান পরিবর্তিত হয়। পণ্য জীবনচক্রের শুরুতে
কোনো ব্যবসায় বা পণ্য কোশ্চেন মার্কস এ অবস্থান করলেও পরবর্তীতে তা স্টারে পরিণত হতে পারে এবং স্টার হতে ক্যাশ কাউজে ও সর্বশেষে ডগসে পরিণত হতে পারে। তবে এর ব্যতিক্রম হতে পারে, যেমন কোশ্চেন মার্কস বা স্টার্স হতে ডগসে যেতে পারে। যে কোনো ধারাবাহিক কাঠামো অনুসরণ করে এবং তা বরং বাজার পরিস্থিতি এবং প্রতিষ্ঠানের কৌশলের উপর নির্ভর করে। ব্যবসায় একক এবং পণ্যের অবস্থান নির্ভর করে। এখন বলবো প্রবৃত্তি সুযোগ পরিমাণ, অ্যাসেসিং গ্রোথ অপরচুনিটিস। প্রতিষ্ঠান প্রবৃত্তির সুযোগ নির্ধারণ করার সাথে দুটি বিষয় জড়িত। এক হচ্ছে নতুন ব্যবসার জন্য পরিকল্পনা প্রণয়ন, দুই হচ্ছে পুরাতন ব্যবসায় ছাঁটাইকরণ। তাহলে নতুন ব্যবসার জন্য পরিকল্পনা প্রণয়ন, প্ল্যানিং নিউ বিজনেস। নতুন ব্যবসার জন্য পরিকল্পনা প্রণয়নের সময় প্রতিষ্ঠান প্রাক্কলনকৃত এবং প্রত্যাশিত বিক্রয়ের পরিমাপ নির্ধারণ করে। প্রাক্কলনকৃত বিক্রয় হলো বর্তমান ব্যবসায়ের পরিকল্পনা থেকে প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময়ের বিক্রয়ের পূর্বানুমান। অন্যদিকে যে পরিমাণ বিক্রয় একই সময়ে প্রত্যাশা করে তাকে প্রত্যাশিত বিক্রয় বলে। আর প্রত্যাশিত ভবিষ্যৎ বিক্রয় ও প্রাক্কলনকৃত বিক্রয়ের ব্যবধানকে কৌশলগত পরিকল্পনা শূন্যস্থান বলে। এই শূন্যস্থান পূরণ ব্যবসায় উন্নত করার প্রয়োজন হয়। এখন বলবো নিবিড় প্রবৃদ্ধি, ইন্টেন্সিভ গ্রোথ। চলতি ব্যবসায়ের আরো প্রবৃদ্ধির সুযোগ চিহ্নিত করাকে নিবিড় প্রবৃদ্ধি বলে। প্রতিষ্ঠান বর্তমানে যেসব পণ্য ও বাজার নিয়ে কাজ করে তার উপর ভিত্তি করে নিবিড় প্রবৃদ্ধি সুযোগ চিহ্নিত করা হয়। বাজার প্রবেশ কৌশল, মার্কেট পেনেট্রেশন স্ট্র্যাটেজি। চলতি বাজার বা পণ্যের কোনো পরিবর্তন না এলে বর্তমান বাজারে বর্তমান পণ্যের বিক্রয় বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি অর্জনের কৌশল অবলম্বনকে ব্যবসার প্রবেশ কৌশল বলে। বেশি বিজ্ঞাপন প্রদান, মূল্য হ্রাস, সেবার মান উন্নয়ন, দোকানের সজ্জা পরিবর্তন, নতুন স্থানে দোকান খোলা ইত্যাদির মাধ্যমে প্রতিষ্ঠান বাজার প্রবেশ কৌশল অবলম্বন করতে পারে। যেমন ঐতিহ্যবাহী বিভিন্ন ব্যবসা আছে। এবার বলবো বাজার উন্নয়ন কৌশল, মার্কেট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। নতুন কোনো আকর্ষণীয় বাজার চিহ্নিত করে বর্তমান পণ্য সেখানে বিক্রির মাধ্যমে প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি অর্জনের কৌশলকে বাজার উন্নয়ন কৌশল বলে। এই কৌশল অবলম্বন করে প্রতিষ্ঠান নতুন এলাকা বা নতুন ক্রেতাদের নিকট পণ্য বিক্রয় করে। পণ্য উন্নয়ন কৌশল, প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। বর্তমান বাজারে নতুন বা পরিবর্তিত বা সংশোধিত পণ্য বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি অর্জনের কৌশলকে পণ্য উন্নয়ন কৌশল বলে। এই কৌশলকে পণ্যের মান, মোড়ক, ডিজাইন, আকার, আকৃতি ইত্যাদি পরিবর্তন বা সম্পূর্ণ নতুনভাবে পণ্য উন্নয়ন করে বর্তমান ক্রেতার কাছে বিক্রয় করা হয়। এরপরে বলবো বৈচিত্র্যকরণ কৌশল, ডাইভার্সিফিকেশন স্ট্র্যাটেজি। নতুন বাজারের জন্য নতুন পণ্য বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি অর্জনের কৌশলকে বৈচিত্র্যকরণ কৌশল বলা হয়। প্রতিষ্ঠান পণ্য প্রস্তুত করার জন্য বিভিন্ন সরবরাহকারীর নিকট থেকে কাঁচা মাল নিয়মিতভাবে ক্রয় করে। অধিক নিয়ন্ত্রণ এবং মুনাফা অর্জনের আশায় প্রতিষ্ঠান এক বা একাধিক সরবরাহকারীর নিকট থেকে কাঁচামাল সংগ্রহ করলে তাকে পশ্চাৎমুখী সমন্বয় বলা হয়।
তাহলে আমরা কি বুঝতে পারলাম সংক্ষেপ হিসাবে? প্রাতিষ্ঠানিক ও বিভাগীয় কৌশলগত পরিকল্পনায় কর্পোরেট মিশন অনুযায়ী নীতি কৌশল এবং উদ্দেশ্য নির্ধারণ করে একটি কাঠামো গঠন করা হয়, যার মাধ্যমে বিভিন্ন বিভাগ ও ব্যবসা ইউনিট তাদের নিজস্ব পরিকল্পনা তৈরি করে। মিশন হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের উদ্দেশ্যের আনুষ্ঠানিক বিবৃতি, যা ব্যবস্থাপককে সিদ্ধান্ত গ্রহণের দিক নির্দেশনা প্রদান করে। কৌশলগত ব্যবসায় একক নির্ধারণ করার পর প্রতিটি কৌশলগত ব্যবসায় এককের আকর্ষণীয়তা ও শক্তি মূল্যায়নের মাধ্যমে প্রতিষ্ঠান তাদের জন্য প্রয়োজনীয় সম্পদ বরাদ্দ করে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার বাংলা MBA ব্লগ আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করুন। থ্যাংক ইউ।